আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কিছুক্ষণের মধ্যে। প্রথম দিন অংশ নিচ্ছে বিএনপি, জামাত সহ কয়েকটি দল। 4 বছর আগে যুক্তরাজ্যে পণ্য গেলেও রপ্তানি মূল্য বুঝে পায়নি 36 গার্মেন্টস শিল্প। বন্ধের পথে $5 বিলিয়ন রপ্তানিকারক ওসব প্রতিষ্ঠান। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী আর নেই। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক। আইস্ক্রিনে আসছে সত্য ঘটনা অবলম্বনে ভিকি জাহেদ নির্মিত ওয়েব সিরিজ চক্র। ইস্পাহানি মির্জাপুর নিবেদিত সিরিজ মুক্তি পাচ্ছে 10ই অক্টোবর। এবং শরীয়তপুরে মুক্ত স্কাউট স্থানীয় তরুণদের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ। 6টি সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তৃতীয় দফার এই সংলাপ শুরু হবে বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শুরু হবে। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন। রাহুল, তৃতীয় দফার সংলাপ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আলাবি, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে তৃতীয় দফার সংলাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এর আগেও 2 দফা সংলাপ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেখানেও আমরা দেখেছি যে মূলত সংস্কারটাই গুরুত্ব পেয়েছিল এবং অন্যান্য অবস্থা, অন্যান্য পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। এবং আজকে তৃতীয় দফায় সংলাপ শুরু হতে যাচ্ছে বেলা 2:30টায়। 2:30 বিএনপির সঙ্গে এই সংলাপ শুরু হবে এবং বিএনপি প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃতীয় দফার এই সংলাপে অংশ নেবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা আছেন প্রতিনিধি দলে, তারা আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটি জানতে পেরেছি যে 6টি সংস্কার, আপনি জানেন যে এরই মধ্যে সংস্কারের জন্য 6টি কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনগুলোর কাজ এবং কাজের অগ্রগতি সহ অন্যান্য পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর কী অবস্থা, আসলে এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক যে পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং বিএনপির সঙ্গে বেলা 2:30টায় সময় নির্ধারিত রয়েছে এবং এরপরে কিন্তু 3টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রতিনিধি দল তারা বসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু অন্যান্য উপদেষ্টারাও এই আলোচনায় থাকবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পরপরই গণতন্ত্র মঞ্চ সহ বাম জোট, হেফাজতে ইসলাম, অর্থাৎ আজকেই কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বেশ কয়েকটি রাজনৈতিক জোটের সঙ্গে তারা কথা বলবেন। এবং আমরা এর আগের সংলাপগুলোতেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন, আলোচনা পরবর্তীতেই কিন্তু তারা এখানে এসে ব্রিফ করেন, আলোচনা সম্পর্কে জানান। আমরা দেখেছি যে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই সংলাপে অংশ নিয়েছেন, তারা সেই আলোচনায় কী নিয়ে আলোচনা হলো এবং তাদের কোনো প্রস্তাবনা থাকছে কিনা, তাদের কোনো সুপারিশ থাকছে কিনা তা নিয়ে কিন্তু বিস্তারিত জানান। আমরা আজকে তৃতীয় দফার সংলাপে কিন্তু যথারীতি এখানে আছি। যেটি বলছিলাম যে 2:30টার সময় বিএনপির প্রতিনিধি দল আসার কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন বিএনপি নেতার এখানে আসার কথা রয়েছে। এবং আমরা এর আগের আলোচনাগুলো তো যা দেখেছি, এই আলোচনা নিশ্চয়ই আলোচনার পরপরই বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে আসলে জানানো হবে যে আলোচনা। ধন্যবাদ রাহুল। 4 বছর আগে পণ্য গেছে যুক্তরাজ্যে, তবে রপ্তানি মূল্যের পুরোটা এখনো বুঝে পায়নি 36টি গার্মেন্টস শিল্প। এতে $5 বিলিয়ন রপ্তানিকারক ওসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে ক্রেতা ডেভেনহ্যাম দেউলিয়া হওয়ায়
ফলে সৃষ্ট জটিলতায় আইনি মার প্যাঁচে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড EFL তাদের প্রায় 130 কোটি টাকা দিচ্ছে না। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চলমান শ্রমিক অসন্তোষের কারণে বিপর্যস্ত মালিকদের জন্য বিষয়টি এখন মরার ওপর খাড়ার ঘায়ের মতো বলে মন্তব্য করেছেন তারা। রিজওয়ান নিউজের রিপোর্ট। 2020 সালে যুক্তরাজ্যের কোম্পানি ডেভেনহ্যামের কাছে পোশাক সরবরাহ করে বাংলাদেশের 36টি গার্মেন্টস। করোনাকালে 150 বছরের পুরনো পাবলিক লিমিটেড কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করে, ফলে বিপাকে পড়েন ওই 36 রপ্তানিকারক। এরপর ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিটি গঠন করে আদালতের মাধ্যমে পাওনা আদায়ে উদ্যোগ নেন তারা। প্রায় $8 কোটি ক্ষতির মধ্যে কিছুটা ছাড় দিয়ে এরই মধ্যে সিংহভাগ অর্থ পেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। তবে ডেভেনহ্যামের মনোনীত ফরওয়ার্ডার এক্সপোর্ট ফ্রেইট লিমিটেড $1.21 কোটি সমান প্রায় 130 কোটি টাকা আটকে রেখেছেন। অভিযোগ তাদের। ইএফএল ফলটা হলো যে গুডসের যে টাইটেল অফ দ্য গুডসের যে নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে, এটা হলো যে বায়ারকে গুডস কোনোভাবে পেমেন্ট গ্যারান্টি ছাড়া দিতে পারবে না, এটাই হলো আইন। তো পেমেন্ট গ্যারান্টি কি হলো? বিল অফ লেডিং হলো টাইটেল অফ দ্য গুডসের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট। তো বিল অফ লেডিং আমাদের কাছে আছে, কিন্তু সেই গুডসটা বায়ারকে দিয়ে দিয়েছে শিপিং কোম্পানি অথবা ইএফএল, হোয়াটএভার ইট ইজ। কিভাবে দেবে সে গুডস উইদাউট এনি কনসেন্ট? হয় সে ব্যাংক গ্যারান্টি নিবে বায়ারের কাছ থেকে, যে ব্যাংক আমার পেমেন্ট কনফার্মেশন দিবে, অথবা আমাদের বিল ইনভয়েস করবে। সে যেহেতু কিছুই করে নাই, উইদাউট অল পেপারস সে আপনার গুডস বায়ারকে দিয়ে দিয়েছে, তার মানে সে বাংলাদেশের আইন ভঙ্গ করেছে। ERF মিলনায়তনের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকরা বলেন সর্বোচ্চ 15 দিন অপেক্ষা করবেন তারা। ইএফএল এবং অন্যান্য ক্যারিয়ারদের 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে ইএফএলকে ঘেরাও করতে বাধ্য হব। এটা হলো আমাদের আগামী দিনের কর্মসূচি, যে আমরা এখানে শুধু ইএফএল না, অন্যান্য ক্যারিয়ারগুলো আছে। যেহেতু মার্চ লাইন একটা ক্যারিয়ার দিয়েছে এবং অন্যরা দিতে বাধ্য। আপনারা সবাই জানেন যে টাকা এমন এক জিনিস, আপনি যদি লিগেলি না পাওয়া যায় তাহলে এটা কিন্তু আসলে কেউ দেয় না। আমরা লিগেলি পাবো দেখেই কিন্তু মার্চ লাইন আমাদেরকে দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় এরই মধ্যে ডেভেনহ্যামের মনোনীত কোম্পানি এক্সপোর্ট ফ্রেইট লিমিটেডের ক্যারিয়ার কোম্পানি মার্সেক লাইন পাওনা পরিশোধ করে দিয়েছে। বাকি ক্যারিয়ার কোম্পানি হ্যাপাক লয়েড, GBX, BLPL, TPL এবং স্কাইওয়েসকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে শেরপুর এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় বন্যায় 3 জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে 20টির বেশি গ্রাম বন্যা কবলিত। শেরপুর থেকে হাকিম বাবুল ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে শেরপুরের 3 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নলিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার 20 ইউনিয়নের 122টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী। নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়িতে নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। আমাদের এলাকার সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। আঁশ মুরগি গেছে, গাপ্প করে মাছ ছিল গেছে, সব ভেঙে গেল, পানি ভরা, বাড়িঘরে কোনো গান জানে। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ঘরে পানি উঠে ঘর চলে গেছে অর্ধেক। পানিবন্দী মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দীদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বন্যার্তদের ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ সমন্বয়ের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে আমন ফসল। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষ। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না,
আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার বিকেল 4টায় কিছুটা কমলেও পরে আবারও বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে ধোবাউড়া উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে পুকুর ও গ্রামীণ সড়ক। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। ঢলের তোড়ে 2 জেলার বেশ কিছু ঘরবাড়ি ধসে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরাগ আজিমের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় 2 অক্টোবর খ্যাতিমান চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আগে থেকেই হার্টের সমস্যা সহ বার্ধক্যজনিত আরও কিছু রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত 3:12 নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদরুদ্দোজা। আস্তে আস্তে করে হার্টটা একটু উইক হয়ে গেছে বয়সের সাথে সাথে, যেটা হয়। আর প্লাস কোভিডের সময় 2-1বার কোভিডও হয়েছে, তো মানে লং কোভিড, দুর্বল হয়ে যায়। কিন্তু রিসেন্টলি আসলে ওনার একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে। তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো তারপর আসলে উনি আর এই যুদ্ধে আর উনি এবার আমাদের কাছ থেকে যেতে বাধ্য হয়েছে আর কি। বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তী জানাজা নামাজ সহ দাফন বিষয়ে কথা বলেন তার ছেলে মাহি বি চৌধুরী। আমরা আজকের দিনটা বাড়িধারাতেই রাখবো। আমরা আগামীকাল শ্রীনগর স্টেডিয়ামে সকাল 10টায় তৃতীয় নামাজে জানাজা হবে এবং তারপর চতুর্থ এবং শেষ নামাজে জানাজা হবে ওনার গ্রামের বাড়ি শ্রীনগরের বীরতারা ইউনিয়নের মজিদপুর দহাটা গ্রামে, এবং সেখানে ওনার কথা মতোই আমরা আমাদের গ্রামের মসজিদে তার শেষ জানাজা করার পরে গ্রামের যেই সাধারণ মানুষ একসাথে ওই গ্রামের যে গোরস্থানটা আছে উনি সেখানে বলেছে গ্রামের মানুষের সাথে তাকে শুয়ে দিতে, আমরা সেভাবে ব্যবস্থা করেছি। বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহি বি চৌধুরী ও শাইলা চৌধুরী। বদরুদ্দোজা চৌধুরী স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর জন্ম 1930 সালে কুমিল্লায় নানাবাড়িতে। নিজ বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বি চৌধুরী নামেও পরিচিত এই রাজনীতিবিদ 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বদরুদ্দোজা চৌধুরী। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন। 2001 সালের 14 নভেম্বর থেকে 2002 সালের 21 জুন পর্যন্ত ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2004 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আবারও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী আরেকটি জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পতেঙ্গা উপকূলের কাছাকাছি গত রাত 1:45টায় এই দুর্ঘটনা ঘটে। সাগরে ভেসে গিয়ে একজন নাবিকের মৃত্যু হয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ 46 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছেন। এই ঘটনায় এক নাবিক নিখোঁজ রয়েছেন। বিনোদনের স্মার্ট দুনিয়া ও OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে 10 অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকে। সুলতানা হিমের রিপোর্ট। আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল। 2007 সালে ময়মনসিংহে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই আদম পরিবারের আত্মহত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ চক্র। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 20 পর্বের এই ওয়েব সিরিজ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সংবাদ সম্মেলনে সিরিজের নির্মাতা ভিকি জায়েদ জানিয়েছেন, সিরিজটিতে ভিন্ন কিছু ধারণা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে অনেক এরকম ইনসিডেন্ট আছে যেখানে শেয়ার্ড ডিলিউশন হয়েছে। আই থিঙ্ক আমেরিকাতে 1979-এ এরকম হয়েছিল, একসাথে 1000 মানুষ সুইসাইড করেছিল। এই ব্যাপারগুলো আমাদের কন্টেন্টে এসেছে। সো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ঘটেছে, ফার্স্ট টাইম ঘটেছে তা না। চক্র সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন
তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শাহেদ আলী, মার্শিয়া শাওন, একে আজাদ সেতু সহ অন্যরা। এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস, থ্রিলার, হরর যেটাই বলেন। আর 20 পর্ব এক্সাইটমেন্ট ধরে রাখা বা ফিল ধরে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, ইজ আ ভেরি টাফ জব ফর দ্য টিম, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফারেন্ট মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। নিজস্ব সংস্কৃতির মধ্য থেকে সময় উপযোগী কন্টেন্ট নির্মাণে আইস্ক্রিন সবসময় কাজ করবে বলে জানান আয়োজক ও পৃষ্ঠপোষকরা। চক্র নিঃসন্দেহেই আমি বিশ্বাস করি যে সব শ্রেণী পেশার মানুষের কাছে যারা এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি সচল, তাদের সবার কাছেই খুব জনপ্রিয় একটি সিরিজ হিসেবে আছে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের যতটুকু সম্ভাবনা আছে সেটুকুকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের রোটেট প্ল্যাটফর্ম অনেক ভালো একটা জায়গায় যাবে। হোপফুলি একটা খুব ভালো সিরিজ হবে, রিকি যায় সবাই জানেন। তো হোপফুলি আমরা সবাই 10 তারিখ চক্র দেখব, এবং আবারও একই কথা বলছি, চক্র দেখার সময় সাথে 1 কাপ ইসমানী মির্জা পড়তে রাজি থাকে। 10 অক্টোবর বিকেল 3টায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্র। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেয় মুক্ত স্কাউট ও স্থানীয় তরুণ সমাজ। বাসযোগ্য ধরিত্রী গড়তে বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। SM মুজিবুর রহমানের রিপোর্ট। মানবসৃষ্ট নানা কারণ ও প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো শরীয়তপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। গাছের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কার্বনকে কমিয়ে আনার। 2030 সালে 45% যদি আমরা কার্বনকে কমিয়ে না আনতে পারি তাহলে কিন্তু একটা বিশাল বিপর্যয় হয়ে যাবে, এবং সারা পৃথিবীতে কিন্তু ঝড়, জলোচ্ছ্বাস বলি নানা ধরনের দুর্যোগ বেড়ে যাবে, উষ্ণতা বেড়ে যাবে। সুতরাং আমাদের যদি কার্বন নিঃসরণকে আয়ত্তে আনতে হয় তাহলে কিন্তু আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এবং সারা বাংলাদেশে যত বেশি গাছ লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব। তাহলে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণ প্রকৃতির বিস্তারে কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বৃক্ষরোপণের মাধ্যমে একমাত্র সম্ভব যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে, এর ফলে যে তৈরি মরুকরণ এবং অনাবৃষ্টি এটা নিরসন করা। তাই আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানাতে চাই সবাই আপনারা বৃক্ষরোপণ করুন। বৃক্ষ নিধন আমরা যদি সকলে মিলে বন্ধ করি তবেই আমরা বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করতে পারবো। আমরা সবাই মিলে গাছ লাগাইতেছি পরিবেশ বাঁচার লিগা, এভাবে সবাই গাছ লাগায় তাহলে পরিবেশ আরো ভালো হবে। সবুজ সাজাই বাংলাদেশ আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। পরিবেশ রক্ষার্থে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করে। আমরা ছোট বড় সকলে মিলেমিশে যদি গাছ লাগাই এবং গাছ রক্ষা করি তাহলে পরিবেশ সুন্দর হবে। সবুজায়নে সাধুবাদ জানিয়ে রোপিত গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ একটি প্রশংসনীয় উদ্যোগ। আসুন আমরা গাছ লাগিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করি আর সবুজ বাংলাদেশ গড়ে তুলি। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং এই উদ্যোগের সুফল আমরা অচিরেই পাবো বলে আমি আশা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসেবে আজকে আমরা শরীয়তপুরের এই বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। এইভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের ছায়া সুনিবিড় সুজলা শ্যামলা বাংলাদেশ গড়ে তোলা যায় সেটা আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, আমাদের যে আবহাওয়ার যে বিরূপ পরিস্থিতি সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। যদিও আমাদের 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কিন্তু এখন প্রকৃতি দেখাচ্ছে মাত্র 3টা রূপ এখন আছে। একটা হলো গ্রীষ্ম গরম, আরেকটা হলো শীত, আরেকটা হলো বর্ষা। সুতরাং বৃক্ষরোপণটা অপরিহার্য। সবার অংশগ্রহণে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি
আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে, প্রত্যাশা সবার। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যে থাকছে, নারী টি-20 বিশ্বকাপে এবার বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, নিষ্ঠুর ও দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার পর তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনা গেলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব। রংপুরের শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি দেশ পরিচালনায় আমলাতান্ত্রিক ও কেতাবি ব্যবস্থাকে বিপজ্জনক বলে মন্তব্য করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার ও নাগরিকদেরও জবাবদিহিতার মধ্যে থাকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আবু সাইদ হেলথ ক্যাম্পে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির উদ্যোগে 2000 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। এক ধরনের নিষ্ঠুর দুর্নীতিপরায়ণ একটা শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেগুলো থেকে তো মুক্ত হতে চাই সবাই, তো সেই জন্যই এই আকাঙ্ক্ষাটা করছে। আমলাতান্ত্রিক ঘেরাটোপের মধ্যে থেকে সমাধানের চেষ্টা, যেটা স্ববিরোধী অনেক সময়, আরেকটা হচ্ছে কেতাবি সমাধানের ঘেরাটোপের মধ্যে থাকা। সুন্দর সুন্দর তাইলে তখন ওটা ওই শেলফেই থাকবে, এটার কার্যকারিতা অ্যাকচুয়ালি হবে না। বাংলাদেশিদের হজ পালনে খরচ কমাতে সৌদি আরবের মক্কায় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৈঠকে সৌদি আরবের ভেতরে যাতায়াত খরচ, খাবারের মান উন্নয়ন, বাসা বা হোটেল ভাড়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ছিলেন মিলেনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান ডক্টর আরেফ কুতুবি মিনা মুজদালিফা, বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জিয়াউর রহমান, ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদার, হজ অনুভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, হজ কনসাল আসলাম উদ্দিন সহ অন্যরা। এছাড়া রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। দেশের প্রায় 70% শিশুই বৈষম্যের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন কচি কণ্ঠের আসর। বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ 2024 উপলক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানায় সংগঠনটি। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ব্রিফিংয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেন বলেন, বৈষম্য দূর করে সব শিশু শিক্ষা সহ সম অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু সাংবাদিক ও শিশু সংগঠকরা। এর আগে বৈষম্যহীন শিশু অধিকার আদায়ের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের আঞ্চলিক অফিস, ইউনিসেফ ও মার্কিন দূতাবাসে আলাদা স্মারকলিপি দেয় কচি কণ্ঠের আসর। ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তার নামে 5ই আগস্ট নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এবার নিটোল ডাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় মৎস্য কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যে প্রায় 1476 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে জেলায় 42,285 জন খামারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 247 কোটি টাকা। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় দীর্ঘদিনের বন্যায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপ ও লাগাতার বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখনো পানিতে ভাসছে হাজার হাজার মৎস্য ও কৃষি খামার। আমার 3টা দলার মাছ চলে গেছে, একটা হলো 95%, একটা হলো 1 একর 20, একটা হলো 30%। প্রায় 15 লক্ষ টাকার মতো আমার মাছ চলে গেছে। লক্ষাধিক টাকার মাছ ছিল, কিন্তু বন্যার পানিতে সবগুলো প্লাবিত হয়ে গেছে এবং আমার
মাছের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 6 লাখ টাকা দিয়ে কিনছি, এই মাছ চলে গেছে কিন। এই দেনা মনে করেন দেনা আসি দেনা দিতে পারি না, কিভাবে দিয়ে আমি পুকুরে প্রায় 1 লক্ষ টাকার মাছ গত 15-20 দিন আগে ছাড়া হয়েছে, বন্যার আগে সবগুলো মাছ চলে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের পুনর্বাসনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। টাকার একটা হিসেব করেছে আমাদের মৎস্য সেক্টরের কত ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 247 কোটি টাকা আমাদের এই মৎস্য চাষীদের খামারিদের লস এবং ক্ষতি সাধিত হয়েছে। এটার ক্ষেত্রে আমরা এখন যেটা অ্যাসেসমেন্ট করেছি খরচটা, বাকি আমরা এই আমাদের চাষীদের জন্য কি করা যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা অবগত করব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাটের তিস্তা তীরবর্তী বাসিন্দারা। মাত্র 2 দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বসত বাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মিজানুর রহমান মিজুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পানি কমে বন্যার রেশ কাটলেও স্বস্তি আসেনি তিস্তাপাড়ের জনপদে। চলমান তীব্র ভাঙনে লালমনিরহাটের দাওয়াবাড়ি, পাটিকাপাড়া, মহিষখোঁচা, খুনিয়াগাছ ইউনিয়নের শতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সহায় সম্বল হারিয়ে জীবন জীবিকা নিয়ে অনিশ্চিত শূন্যতায় হাজারো মানুষ। ভাঙতে ভাঙতে আমাদের এই যে ফসলি জমি, এখানে 15-20টা বাড়ি ছিল, ভেঙে গেছে। আজকেও ওইদিকে ঘর বাড়ি নড়াচ্ছে, বাড়ি সারাচ্ছে। আমাদের উজানেও ভাঙন হচ্ছে, আমাদের ফসলি জমিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ পানি আছে, পানি কমে যে আমার বাড়ি ঘর সব ভাঙি গেছে। আমরা কোনো ত্রাণ সাহায্য চাই না, কোনো ইলিপ সিলিপ কিচ্ছু চাই না। আমরা শুধু চাই এখানে স্থায়ী একটা বাঁধ, আমরা যেন এখানে বসতি করে থাকতে পারি। জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। যখন যেখানে যেটা প্রয়োজন আমাদের টিম আছে, সব সময় অ্যালার্ট আছে, সব সময় আমরা যোগাযোগ করতেছি। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরই নদী ভাঙনে দীর্ঘ হচ্ছে সর্বস্ব হারানোদের তালিকা। সংকট সমাধানে আশ্বাস নয়, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।